বৃষ্টির ২৪ ঘন্টা পরও পানির নিচে রাজধানীর পলাশী। সিটি কর্পোরেশন শত শত কোটি টাকা খরচ করলেও ফল না মেলায় রাজধানীবাসীর ক্ষোভ। বন্যায় খাবার সংকটের দুর্ভোগে উত্তরের মানুষ। কক্সবাজারের সাবমেরিন কেবলের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণে ব্যাহত দেশের ইন্টারনেট সেবা। ব্রডব্যান্ডে ধীরগতি, সমস্যার মুখে সফটওয়্যার প্রতিষ্ঠান। ব্রিটিশ আমল থেকেই বরাদ্দ মন্দিরের জন্য। কালের পরিক্রমায় রাজধানীর মতিঝিলে দখল করে গড়ে তোলা হয় স্থাপনা। উচ্ছেদ অভিযানে ঢাকা জেলা প্রশাসন। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। মুষলধারে ঘণ্টা তিনেক বৃষ্টির একদিন পরও পানিতে তলিয়ে আছে রাজধানীর কিছু এলাকা। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা পলাশীর মোড় থেকে এখনও নামেনি পানি। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে একই পথে চলাচলকারীদের। দুই সিটি কর্পোরেশন ঢাকার জলাবদ্ধতা নিরসনে শত শত কোটি টাকা খরচ করলেও কোনো ফল না মেলায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। শুক্রবার সকালের বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর নিউ মার্কেট, ধানমন্ডি, মিরপুর, বেইলি রোড, পান্থপথ, রাজারবাগ সহ বিভিন্ন এলাকার অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক। এতে দিনভর দুর্ভোগ ছিল চরমে। জলাবদ্ধতার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বুয়েট ক্যাম্পাসে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকার দুই সিটি কর্পোরেশন গত 4 বছরে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে খরচ করেছে 730 কোটি টাকা। এটি বিভিন্ন গণমাধ্যমের তথ্য। আর এখন যদি আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ক্যাম্পাসের বর্তমান অবস্থা যদি দেখি, তাহলে বোঝা যাবে যে এই যে কোটি কোটি টাকা খরচ করা হয়, এই কোটি কোটি টাকার খরচের ফল কতটা পান সাধারণ মানুষ। আমরা দেখছি যে বুয়েটের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদের যে কোয়ার্টার, সেই অংশের চিত্র দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু সামনের দিকে যদি দেখি, এইখানে যারা বসবাস করেন আসলে কি অবস্থায় আছে, তাদের বাড়ি ঘরের অবস্থা কি। এবার যারা বাড়ি ঘরে আছেন, এই যে আমাদের চোখের সামনেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের ভেতর থেকে এই যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা হাত দিয়ে, সেটি তারা সেই গতকাল সকাল 9টা থেকে শুরু করেছেন। এখনও তাদের এই কার্যক্রম চলছে। এই তো গেল হাত দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা। এবার যদি আমরা একটু সামনের পরের বাসাটার দিকে একটু তাকাই, এখানে দেখা যাচ্ছে যে একদম যান্ত্রিকভাবে, অর্থাৎ মোটর বসিয়ে তারা কিন্তু এখান থেকে পানি নিষ্কাশন করছে। এবার যে বাসা থেকে হচ্ছে তারা পাইপ বসিয়ে তারা পানি নিষ্কাশনের চেষ্টা করছে, এই বাসায় একটু আমরা ঢুকতে চাই। এবং ঢোকার আগেই যদি দেখি, এই বাসার সাধারণ মানুষ যারা অধিবাসী, তারা কিন্তু চেষ্টা করেছিলেন যাতে প্রাথমিকভাবে পানি আটকানো যায়, কিন্তু তারা সফল হননি। প্রাথমিকভাবে পানি আটকানো যায়নি। এবার যদি আমরা একটু ঘরটার ভেতরে দেখি, এই যে তাদের ঘরের যেটা বারান্দা, সেখানেও যদি আমরা দেখি এখনও কিন্তু অনেক পরিমাণ পানি রয়েছে। এবং তাদের যে বেডরুম, সেই বেডরুমও এখনও পানিতে কিন্তু তলিয়ে আছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই বাসার বাসিন্দা যারা আছেন, তারাই কিন্তু পাইপ বসিয়ে তারা এই পানি নিষ্কাশনের চেষ্টা করছে। আপনাদের এই অবস্থা কি কালকে সকাল থেকেই? কালকে সকাল 7টা থেকে আমার এই অবস্থা। এবং এখন পাইপ বসিয়ে পানি নামানোর চেষ্টা করছেন? চেষ্টা করছি, চেষ্টার পরও সারা রাত্রে 11টা পর্যন্ত পানি চেষ্টা কইরা তারপরে এই পানি হয়েছে। আমার ফ্রিজ, আসবাবপত্র যা আছে সব ডুবে গেছে। এটা কি এই বছরই হলো? আগে তো কখনো হয়নি? এই বছর সর্বোচ্চ হয়েছে, এর আগে 6 বার হইয়া গেছে। মানে প্রতি বছর বৃষ্টির সময় সমস্যা? হ্যাঁ, প্রতি বছরে বৃষ্টি হইলেই আমার বাসার মধ্যে এই পানি ঢুকে। শুধু আপনি না তো, এখানে যারা আছে সবার বাসায় ঢুকে, কিন্তু আমার বাসা হইলো সর্বোচ্চ পানি ঢুকে। হ্যাঁ, আমরা দেখি যে এই বাসার যারা বসবাস করেন, আমরা একটু দেখব যে তারা তাদের প্রত্যেকটা আসবাবপত্র, প্রত্যেকটা জিনিস উপরে উঠিয়ে রাখা হয়েছে। এবং এই বাসার বাসিন্দারা বলছেন তারা কিন্তু রাতে ঠিকমতো ঘুমাতেও পারেনি। এবং আমরা যে বাইরে দেখেছিলাম মোটর পাইপলাইন, তারা কিন্তু এই যে প্রযুক্তির সহায়তা নিয়েছেন, অর্থাৎ যান্ত্রিকভাবে তারা তাদের এই যে জলাবদ্ধ বা জলমগ্ন অবস্থা থেকে পরিত্রাণের চেষ্টা করছেন। আবার আরও একটি, এই যে আরও একটি বেডরুম, সেখানেও কিন্তু আমরা
পানির মধ্যেই আছি, এই হলো অবস্থা। এই যখন অবস্থা, তখন আসলে নগর কর্তৃপক্ষ বছর পর বছর ধরে যদি এরকম বাসাবাড়িতে পানি ওঠে, তারা আসলে কি করছেন? এই যে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে পানি নিষ্কাশনে, সেই টাকাগুলো কোথায় যাচ্ছে, এই প্রশ্ন কিন্তু এখানকার সাধারণ মানুষ বলছেন, এবং তারা বলছেন এটা কি আসলে নাগরিক জীবন হতে পারে কিনা। এই প্রশ্ন রেখে শেষ করছি বুয়েট ক্যাম্পাস থেকে। বৃষ্টিতে জলাবদ্ধতার খবর জানছিলাম বুয়েট ক্যাম্পাস থেকে। যমুনা ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে এখনও দুর্ভোগ কমেনি উত্তরের বানভাসী মানুষের। গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর ও সিরাজগঞ্জে তলিয়ে আছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের গ্রামীণ সড়ক। বেশ কিছু এলাকায় চলাচলের একমাত্র বাহন নৌকা। দুর্গত এলাকায় তীব্র হয়ে উঠেছে বিশুদ্ধ পানি, খাবার ও গোখাদ্যের সংকট। পানিবন্দী হয়ে চরম কষ্টে দিন কাটছে কয়েক লাখ মানুষের। বাড়িঘর জলমগ্ন থাকায় উঁচু বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন অনেকেই। ত্রাণ বা কোনো ধরনের সহায়তা দিতে কেউ এগিয়ে আসেনি বলেও অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে ধরলা, তিস্তা ও দুধকুমার নদী বইছে বিপদসীমার নিচে। এতে নিম্নাঞ্চলের পানি নেমে যাওয়ার পর জেগে উঠেছে ক্ষতচিহ্ন। লোকজন বাড়িঘরে ফিরতে শুরু করলেও ক্ষতিগ্রস্ত ঘর ও ভিটেমাটি সংস্কার নিয়ে দুশ্চিন্তায় তারা। চলাফেরা খাওয়া খুবই কষ্ট। কল বাটটা তলায় গেছে গা, বাথরুম তলায় গেছে গা। চেলাচ, পোকামাকড় ওগুলো অনেকগুলো ঘরের ভিতর ঢুকে গেছে। আমরা অনেক ভয়ের ভিতরে আছি। 15 দিন যাবত ধরে বন্যা পানিতে আমরা খুব কষ্ট আছি। গরু বাছুর আঙ্গুতে মরি ধরি শেষ হয়ে গেল, খাওয়া নাই। কক্সবাজারের সাবমেরিন কেবল সিমিইউ-4 এর সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণে ব্যাহত হচ্ছে দেশের ইন্টারনেট সেবা। এ কারণে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত এই কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো সাময়িক বন্ধ থাকবে। এতে ধীরগতিতে চলবে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট। বেশি সমস্যায় পড়তে হচ্ছে সফটওয়্যার কোম্পানিগুলোকে। চলতি বছরের 20 এপ্রিল ইন্দোনেশিয়ার সমুদ্র তলদেশে কেবল কাটা পড়ায় 2 মাসের বেশি সময় ধরে বন্ধ ছিল দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউই-5। ধীরগতির কারণে ভোগান্তিতে পড়তে হয় 1 কোটির বেশি ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহককে। সেই রেশ না কাটতেই এবার সাময়িক বন্ধ হলো কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবল সিমিউই-4। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি জানায়, সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণের জন্য সিমিউই-4 দিয়ে শনিবার ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা ব্যান্ডউইথ সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। সূত্র বলছে, এই কেবল দিয়ে 1400 জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ হয়। ইন্টারনেট সেবাদাতারা বলছেন, সিমিউই-4 বন্ধ থাকলেও 60% সেবা ক্যাশ সার্ভার থেকে দেওয়ায় সাধারণ ব্যবহারকারীরা খুব একটা ভোগান্তিতে পড়বেন না। তবে সমস্যায় পড়বে সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো। সিমিউই-4 দিয়ে কক্সবাজার থেকে সিঙ্গাপুরে সরাসরি সিগন্যাল পৌঁছাতে সময় লাগে 40 মিলিসেকেন্ড। তবে কেবল বন্ধ থাকায় ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরে সিগন্যাল পৌঁছাতে অন্তত 60 মিলিসেকেন্ড সময় লাগতে পারে। সাধারণ ইউজারদের 50 থেকে 60% তারা ব্যান্ডউইথ ইউজ করা হলো ক্যাশ সার্ভিস থেকে। সফটওয়্যার নিয়ে যারা কাজ করে তাদের হয়তো কিছু লেটেন্সি ইস্যু থাকতে হতে পারে, যেটা হয়তো 40 মিলিসেকেন্ডে পৌঁছতো সেটা হয়তো 60-70 মিলিসেকেন্ডে পৌঁছছে। আইএসপি সেবাদাতাদের তথ্য মতে বর্তমানে দেশে দৈনিক প্রায় 6000 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের পাশে দেবোত্তর সম্পত্তি উদ্ধারে অভিযান চালাচ্ছে ঢাকা জেলা প্রশাসন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নিবিড় সাহা, সরাসরি যাচ্ছে তার কাছে। আসলে ব্রিটিশ আমল থেকে দখলকৃত যে লক্ষ্মীনারায়ণ মন্দিরের যে জায়গাটি ছিল সেটি কিন্তু আজকে এই মুহূর্তে কিন্তু যে উচ্ছেদ করা হচ্ছে এবং এই উচ্ছেদ অভিযান কিন্তু প্রায় শেষের দিকে এবং শেষের দিকে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট দল যিনি রয়েছেন, যিনি এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আমরা কথা বলেছিলাম তার সাথে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই জায়গাটি সেটি কিন্তু আসলে ব্রিটিশ আমলে এই যে মন্দিরের নামে বরাদ্দ হয়েছিল এবং তারপর কিন্তু আসলে এখানে মন্দির না হলেও কিন্তু বিভিন্ন পক্ষের কাছে কিন্তু বেশ কয়েক হাত কিন্তু এটি দখল ছিল এবং দখলের এক পর্যায়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু জেলা প্রশাসন কিন্তু এটি তদন্ত করে যে এই জায়গাটি আসলে কাদের ছিল এবং পরবর্তীতে তারা তদন্ত প্রতিবেদনে যেমনটি পায় যে আসলে এই জায়গাটি ব্রিটিশ আমল থেকে এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের নামেই কিন্তু বরাদ্দ ছিল এবং সে পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে অভিযান চালানো হচ্ছে এবং সকাল 9টা থেকে শুরু হয় এই অভিযান কিন্তু প্রায় শেষের দিকে। আমরা কথা বলেছিলাম ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তার সাথে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই অভিযানটি কিন্তু
এই অভিযানে মোট যে মন্দিরের যে জায়গাটি ছিল প্রায় 30% জায়গা দখলমুক্ত করা হয়েছে এবং ইতোমধ্যে 2টি ব্যবসা প্রতিষ্ঠান এবং আরও বেশ কিছু অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান ছিল যেগুলো কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই জায়গাটি দখলমুক্ত করে এই হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমি কথা বলেছিলাম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতাদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই জায়গাটি দখলমুক্ত করার পর এখানে কিন্তু যে লক্ষ্মীনারায়ণ মন্দির সেটি কিন্তু আবারও পুনর্স্থাপন করা হবে এবং সেটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া হবে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা এই দখল উচ্ছেদ অভিযানের সবশেষ খবর। সহযুক্ত ছিলাম রাজধানীর মতে ছিলেন। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে আছেন রিপোর্টার সানভীর রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেশ কিছুদিন ধরেই যে আন্দোলন করে আসছে, অর্থাৎ তাদের পেনশন স্কিমের বাইরে যাতে তাদের রাখা হয় সেরকম একটি আন্দোলন কিন্তু তারা করছে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে তারা ক্লাস এবং তাদের সকল কার্যক্রম সেগুলো কিন্তু বন্ধ রেখেছেন এবং তারই প্রেক্ষিতে এখনও পর্যন্ত স্থবির অবস্থা চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো আন্দোলন চলছে এবং শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন এবং সেখানে ক্লাস পরীক্ষা বর্জন করে এখন যে স্থবির অবস্থা চলছে সেই বিষয়টি নিয়েও কিন্তু একটি জটিল অবস্থা তৈরি হয়েছে এবং সরকার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই যে পেনশন স্কিমটি সরকার চালু করতে যাচ্ছে সেই পেনশন স্কিমটি তাদের জন্য সুবিধাজনক অবস্থায় থাকবে, তবে সেটি মানতে নারাজ শিক্ষকবৃন্দ এবং তারই প্রেক্ষিতে এখন ধানমন্ডি 3-এর সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তারা কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন এবং তাদের নেতৃবৃন্দ সেখানে বৈঠক করছেন। ভেতরে যতটুকু আমরা খবর পেয়েছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আরও কয়েকজন নেতারা তারা উপস্থিত আছেন এবং তাদের সঙ্গে মূলত এই বৈঠকটা সুরাহার পাওয়ার উদ্দেশ্যে এবং কিছুক্ষণ পরেই সাংবাদিক সম্মেলনে ওবায়দুল কাদের তিনি বক্তব্য রাখবেন এবং ওবায়দুল কাদের বক্তব্য রাখার মধ্য থেকে সেখানে কী ধরনের আলোচনা হয়েছে এবং সেই আলোচনার কোনো অগ্রগতি আছে কিনা সে বিষয়ে হয়তো তিনি বিস্তারিত জানাবেন। এছাড়াও চলমান কোটা আন্দোলন নিয়েও বেশ যে পরিস্থিতি তৈরি হয়েছে সেসব বিষয় নিয়েও তিনি বক্তব্য রাখবেন। অর্থাৎ আজকের যে সংবাদ সম্মেলনটি রাখা হয়েছে সেই সংবাদ সম্মেলনটি সমসাময়িক বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক এবং দেশের বিভিন্ন ইস্যু নিয়েই তিনি কথা বলবেন এবং এই এখনো পর্যন্ত প্রায় ঘণ্টাখানেকের কাছাকাছি হয়েছে এবং শিক্ষকবৃন্দ এখনও বের হননি, তারা এই রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করে যাচ্ছেন। তো এখন পর্যন্ত এই ছিল ধানমন্ডি কার্যালয় থেকে সবশেষ তথ্য। সহযুক্ত ছিলাম রাজধানীর ধানমন্ডিতে। বিদেশি প্রতিষ্ঠানের কাছে জায়গা ভাড়া দিয়ে চলতি বছরে বাংলাদেশের রিজার্ভে 4 থেকে 6 বিলিয়ন ডলার যোগান দেওয়ার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর। ডলার সংকটের মুখে রিজার্ভ বাড়াতে বন্দর ও বে টার্মিনালে বিনিয়োগে আগ্রহী দেশ এবং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এরই মধ্যে চুক্তি সম্পন্ন করার তোড়জোড় শুরু হয়ে গেছে। সাক্ষাৎপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরের প্রথম মাসেই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে 1 বিলিয়ন মার্কিন ডলারের বেশি যুক্ত হয়েছে বাংলাদেশের রিজার্ভে। এর মধ্যে রয়েছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ব্যবহারের জন্য সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ের 650 মিলিয়ন মার্কিন ডলার এবং বে টার্মিনালের চ্যানেল খননের ঋণ সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের 650 মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া চলতি বছরেই আবুধাবি পোর্ট অথরিটির 1.5 বিলিয়ন, সে সঙ্গে সিঙ্গাপুর পোর্ট অথরিটির 1 বিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভে যোগ হতে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। আবুধাবি পোর্ট গ্রুপ এবং পিএসএস সিঙ্গাপুরের মাধ্যমে অ্যানাদার হয়তো আমরা 2 থেকে 2.5 বিলিয়ন ডলার আমরা এই বছর বিনিয়োগে আনতে পারবো। নগরীর পতেঙ্গা বে টার্মিনালে সিঙ্গাপুর পোর্ট অথরিটি, আবুধাবি পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ড বিনিয়োগ করবে তা অনেকটা নিশ্চিত। সে সাথে লালদিয়ার চর এলাকায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে ডেনমার্কের প্রতিষ্ঠান মার্সলাইন। মন্দার কবলে পড়ে অনেকটা স্থবির হয়ে আছে বিশ্ব বাণিজ্য। তার জেরে ডলার সংকটে ঢুকছে বাংলাদেশের রিজার্ভ। সে রিজার্ভ বাড়াতে ভিন্ন কৌশল নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব জায়গা বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভাড়া দিয়ে
আনতে চায় বিলিয়ন ডলার। তবে তা যেন পরিকল্পনা মাফিক এবং সুদূর প্রসারী হয় সেই মত ব্যবসায়ীদের। বন্দরের অব্যবহৃত জায়গাগুলি বিভিন্নভাবে ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আনার জন্য অথবা এগুলিকে ব্যবহার উপযোগী করার জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর জন্য সেটাকে অবশ্যই আমরা স্বাগত জানাই। শুধু চট্টগ্রাম বন্দর কিংবা বে টার্মিনাল নয়, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে স্বতন্ত্র একটি ইকোনমিক জোন গড়ে তোলার আগ্রহ দেখিয়েছে জাপানি সংস্থা জেটকো। মাতারবাড়ি যে পোর্টটা আছে তার পাশে যদি একটা ইকোনমিক জোন তৈরি করা হয়, বিদেশি ইনভেস্টরদেরকে আমরা ওয়েলকাম করতে পারবো এবং সেখানে যদি ইন্ডাস্ট্রি করা হয় সেখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট দুটোই সহজ হবে। বর্তমানে বাংলাদেশ কেন্দ্রিক অন্তত 3 লাখ কোটি টাকার পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি হচ্ছে, যা থেকে সরকারের রাজস্ব আসছে প্রায় 70,000 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বৃষ্টির 24 ঘন্টা পরও পানির নিচে রাজধানীর পলাশী। সিটি কর্পোরেশন শত শত কোটি টাকা খরচ করলেও ফল না মেলায় রাজধানীবাসীর ক্ষোভ। বন্যায় খাবার সংকটের দুর্ভোগে উত্তরের মানুষ। কক্সবাজারের সাবমেরিন কেবলের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণে ব্যাহত দেশের ইন্টারনেট সেবা। ব্রডব্যান্ডে ধীরগতি, সমস্যার মুখে সফটওয়্যার প্রতিষ্ঠান। এই ছিল সময় সংবাদ। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সাব্বির মিথুন। মৌটুসী, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সময়।